আজকে আমরা কথা বলবো পুরুষদের প্রোস্টেট গ্রন্থি নিয়ে। প্রোস্টেটটা কী জিনিস এবং এটা কেনই বা প্রয়োজন? প্রোস্টেট সাধারণত পুরুষদের প্রস্রাবের রাস্তা এবং প্রস্রাবের থলির মুখের মধ্যে থাকে। এই প্রোস্টেট গ্রন্থিটা পুরুষ প্রজননের জন্য প্রয়োজনীয়। বয়স বৃদ্ধির সাথে সাথে প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। কোনো কোনো পুরুষদের ক্ষেত্রে এই প্রোস্টেট গ্ল্যান্ডটা ছোট হয়, এটা করে ফাইব্রোসড হয়ে যায়। ম্যাক্সিমাম পুরুষের বয়স 40-এর ঊর্ধ্বে গেলে প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। প্রোস্টেট গ্ল্যান্ডে বড় হওয়াটাকে বলা হয় বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া অর্থাৎ প্রোস্টেটিক ইনলার্জমেন্ট। তাহলে এই প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে গেলে কি কি সমস্যা হতে পারে? আপনারা জানেন যে এই সমস্ত সমস্যা নিয়ে সাধারণত অনেকেই ইউরোলজিস্টদের কাছে চলে আসে, অথবা অনেকে বুঝতে পারে না কার কাছে যাব। তাহলে যদি সমস্যা সম্পর্কে আমরা কথা বলি তাহলেই বুঝতে পারবেন যে কার কাছে যেতে হবে। প্রথমত, যাদের প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাচ্ছে, বয়স 45 আর 50-এর ঊর্ধ্বে, তাদের ক্ষেত্রে প্রস্রাবটা ক্লিয়ার হবে না। অর্থাৎ যখন সে ভয়েড করতে যাবে ইনকমপ্লিট ভয়েড হবে। আবার যখন ভয়েড করবে তখন আবার প্রস্রাবটা থেমে 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 আসবে। কারো কারো ক্ষেত্রে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হবে। কেন হবে? প্রস্রাবটা জমা হয়ে থাকার কারণে ইনফেকশন হয়, এই ইনফেকশন থেকে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয়। কারো কারো নকচুরিয়া অর্থাৎ রাতের বেলা 7 থেকে 8 বার এমনকি 10 বারও প্রস্রাবের জন্য উঠতে হইতে পারে। অনেক ক্ষেত্রে প্রস্রাব ধরে রাখা খুব কষ্ট হয়ে যায়। প্রস্রাবের আগে অথবা পরে, করার পরে অথবা আগে প্রস্রাব নষ্ট হয়ে যায় কাপড়, এটাকে বলে ইনকন্টিনেন্স বলা হয়। এটা সাধারণত পোস্ট ভয়েডাল হইতে পারে অথবা স্ট্রেস ইনকন্টিনেন্সের সাথে যোগ হতে পারে, অর্থাৎ হাসি দিলে কাশি দিলে প্রস্রাব পরে কাপড় নষ্ট হয়। তাহলে দাঁড়ালো যে প্রস্রাবে অনেক সমস্যা হতে পারে এই প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে। এমনকি কারো কারো অনেক দিন ধরে যখন এই সমস্যাগুলো থাকে, ইউরোলজিস্ট আসবে না, তখন তার একসময় প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। এই বন্ধ হওয়াটাকে, হঠাৎ করে বন্ধ হওয়াটাকে আমরা বলি একিউট রিটেনশন অফ ইউরিন। সাধারণত একিউট রিটেনশন অফ ইউরিনটা খুব পেইনফুল। তখন তাড়াতাড়ি করে ওনারা নিকটস্থ হাসপাতালের কাছে আসলে ওনারা একটা ক্যাথেটার করে দেন এবং রিলিভ হয়ে যায়। বাট কোনো কোনো ক্ষেত্রে একিউট রিটেনশনের পরিবর্তে ক্রনিক রিটেনশন হয়, অর্থাৎ এই ডিজিজটা অনেক দিন ধরে প্রক্রিয়াটা চলতে থাকতে থাকতে এক সময় প্রস্রাব থলির মধ্যে অনেক জমা হয়ে যায়, কিডনি দুটো ফুলে যায় এবং সিরাম ক্রিয়েটিনিন বেড়ে যায়, রেনাল ফেলিওর হয়, তখন ডায়ালিসিস না করে আর বাঁচা যায় না। এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস প্রোস্টেট বড় হলে হয়, সেটা হলো হেমাচুরিয়া, অর্থাৎ প্রস্রাবের সাথে রক্ত যাবে। এই রক্তটা খালি চোখে দেখা নাও যেতে পারে। এটা মাইক্রোস্কোপিক বা রুটিন এক্সামিনেশন করলে সাধারণত এখানে আরবিসি পাওয়া যায়, অর্থাৎ প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার প্রমাণ পাওয়া যায়। তাহলে এই সমস্ত কারণে মানুষের বোঝা যায় যে তার প্রোস্টেটটা বড় হয়েছে কি না। এখন প্রোস্টেট বড় হলো, এই সমস্ত সমস্যা থেকে গেল, আপনি ইউরোলজিস্টের কাছে গেলেন অথবা গেলেন না, তাহলে আপনি বুঝবেন কিভাবে যে আপনার এই প্রস্রাবের রাস্তার মুখে যে প্রোস্টেট গ্ল্যান্ডটা আছে এটার কারণে হলো? ইট ইজ ভেরি সিম্পল। আপনি যদি ইউরোলজিস্টকে নাও পান, আপনি একজন যে কোনো চিকিৎসকের কাছে গেলে ওনারা আপনাকে একটা আলট্রাসোনোগ্রাফি লিখে দেবে, অর্থাৎ একটা প্রস্রাব পরীক্ষা লিখে দেবে, একটা কিডনির পয়েন্ট লিখে দেবে, ক্রিয়েটিনিন, আর ডায়াবেটিসটা চেক করবে। তাহলে আপনি যদি প্রস্রাব পরীক্ষা করেন তাহলে দেখা গেল যে প্রস্রাবের মধ্যে আপনার রক্ত যাচ্ছে, অর্থাৎ আরবিসি যাচ্ছে। তার মানে আপনার কিডনিতে যে কোনো কারণে, হয় ইনফেকশন অথবা স্টোন অথবা প্রোস্টেট, যে কোনো কারণে আপনার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, যেটা স্বাভাবিক না। তাহলে প্রস্রাব থেকেও আপনি বুঝতে পারলেন যে আপনার কিডনিতে সমস্যা হলো। এবার আসেন আপনি একটা আলট্রাসোনোগ্রাফি করেন। আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যাবে যে প্রস্রাবের রাস্তার মুখে যে গ্রন্থিটা রয়েছে এই গ্রন্থিটা বড় হয়ে গেছে, বৃদ্ধি পেয়েছে। এটা সাধারণত সোনোলজিস্ট ভাইরা আমাদের ওনারা লিখে দেন যে এটা কত গ্রাম। নর্মালি একটা প্রোস্টেট 8 গ্রাম থেকে 18 গ্রাম পর্যন্ত। যখনই এটা 20-এর ঊর্ধ্বে চলে যায় তখনই সিমটম প্রডিউস করা শুরু করে দেয়। তো অতএব আলট্রাসাউন্ডে আপনি পেয়ে গেলেন যে প্রোস্টেট বড়। এরপরে আরেকটা জিনিস আমরা করি, আলট্রাসোনোগ্রাফিতে আমরা রেখে দিই পিভিআর, অর্থাৎ পোস্ট ভয়েডাল রেসিডুয়াল ইউরিন। অর্থাৎ একজন রোগী
প্রস্রাব করার পরে আবার এসে আল্ট্রাসোনোগ্রাম করবে যে তার প্রস্রাবের থলিতে প্রস্রাব করার পরে কতটুক প্রস্রাব থেকে গেল। এইটা সাধারণত প্রস্রাব করার পরে একটা নর্মাল স্বাভাবিক মানুষের প্রস্রাব থাকে না, অথবা যাওয়া আসার মাঝখানে 50 সিসি পর্যন্ত অর্থাৎ 50 সিসি পর্যন্ত আমরা এটাকে স্বাভাবিক হিসাবে ধরে নিই। যখন এটা 50 সিসির ঊর্ধ্বে চলে যাবে অর্থাৎ 100 ml এর বেশি চলে যাবে, তখনই আমরা বলে দেব যে এনার যে কোনো কারণেই হোক প্রস্রাবের থলির নিচে অবস্ট্রাকশন আছে। এটা স্ট্রাকচার হতে পারে, প্রোস্টেট ইনলার্জমেন্ট হতে পারে, কার্সিনোমা প্রোস্টেট হতে পারে, যে কোনো কারণে হোক তার প্রস্রাবের রাস্তা বাধাগ্রস্ত আছে। যেহেতু আমরা প্রোস্টেট নিয়ে কথা বলছি, অর্থাৎ এটা বিনাইল ইনলার্জমেন্ট অফ প্রোস্টেট। এখন কথা রয়ে গেল এটাকে বিনাইল না ম্যালিগন্যান্ট। এই পরীক্ষাটা আমরা অপারেশন যদি করার প্রয়োজন হয় তাহলে আমরা কতগুলো ক্রাইটেরিয়া দেখি যে এই পেশেন্টের মেডিসিনে ভালো হবে নাকি অপারেশনে যেতে হবে। এই জন্য আমাদের একটা স্কোর আছে, এটা ইন্টারন্যাশনাল প্রোস্টেট স্পেসিফিক একটা স্কোর আছে। এই স্কোরগুলো আমরাকে মেজার করি। এর মধ্যে ভাগ করা হয় মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড মডারেট পর্যন্ত আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে ভালো করে দিই। আর যদি অনেক দিন ধরে মেডিকেল ট্রিটমেন্ট পাওয়ার পরে এটা ফেল হয়ে যায় তখন আমরা তাকে অপারেশনের কথা বলি। অথবা যদি পেশেন্টের আপার ট্র্যাক্ট ডাইলেটেশন হয়, অর্থাৎ প্রস্রাবের থলিতে প্রস্রাব জমা থাকার পরে কারণে কিডনি ইউরেটার ফুলে যায়, তখন কিন্তু আমরা তাকে আর মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে ভালো করতে পারি না। সেক্ষেত্রে আমরা অপারেশনে যাই। এখন এই অপারেশনগুলোর মধ্যে আপনাদের খুব প্রশ্ন দাঁড়াতে পারে যে প্রোস্টেটের জন্য কি কি ওষুধ খেতে হবে অথবা খেতে হবে না, অথবা আমাকে অপারেশনে যেতে হবে কিনা। আগেই বলেছি যে সাধারণত মাইল্ড মডারেটে পর্যন্ত আমরা মেডিকেল ট্রিটমেন্টে ভালো করে দিই। এরপরে যদি হয় সমস্যা তখন আমরা কিন্তু আর এটা মেডিকেল ট্রিটমেন্ট ভালো করতে হবে না, অপারেশনে যেতে হবে। এখন উন্নত বিশ্বে এই প্রোস্টেট অপারেশনে যা যা ইকুইপমেন্ট আছে আমাদের বাংলাদেশে এখন একই ধরনের ইকুইপমেন্ট পাওয়া যায়। সিটি হাসপাতালেও এই সমস্ত ইনস্ট্রুমেন্ট এখন আছে। আমরা সাধারণত প্রোস্টেট যদি বড় হয়ে যায় যে অপারেশনটা ইউজুয়ালি করি এটা না হলো TURP অর্থাৎ ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ দ্য প্রোস্টেট। আরেকটা জিনিস হয় এখন মডার্ন যুগে আমরা করছি, সেটা হলো লেজার করে আমরা প্রোস্টেটের যে ছোট ছোট মাংসপিণ্ডগুলোকে এটা গলিয়ে দিই, গলিয়ে দিয়ে আমরা ওই পথটাকে ক্লিয়ার করে দিই। আমরা ওপেন সার্জারি আগে করতাম, প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে প্রোস্টাটেক্টমি করতাম ওপেন সার্জারি করে। এখন আমরা এটা করি না বা করার প্রয়োজন হয় না। এই মডার্ন যুগে আমরা যেই সার্জারি করি না কেন আমাদের এই যে মাংসটা আমরা বায়োপসি করতে দিই অর্থাৎ হিস্টোপ্যাথোলজি করতে দিই। এই হিস্টোপ্যাথোলজি করলে আমরা দুটো জিনিস বুঝতে পারি, একটা হলো কী কারণে প্রোস্টেটটা বৃদ্ধি পেল, আর এটার মধ্যে ক্যান্সারের কোনো জীবাণু আছে কিনা। অপারেশনের আগে আমরা যখন পিএসএ দেখি, যদি পিএসএ রেজ থাকে তাহলেও কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে ক্যান্সার হতে পারে। পিএসএ বেশি থাকলে যে ক্যান্সার তাও না। 3টা কারণে পিএসএ বৃদ্ধি পায়। একটা হলো প্রোস্টেট গ্ল্যান্ডের যদি ক্যান্সার হয় তাহলে হয়, আর যদি খুব ইনফেকশন হয় তাহলে পিএসএ বেশি হয়। আরেকটা হলো যদি ইনস্ট্রুমেন্টেশন অর ক্যাথেটারাইজেশন অথবা যে কোনো কারণে আমরা যদি পায়খানার রাস্তায় আঙ্গুল দিয়ে প্রোস্টেট গ্ল্যান্ডটা মেজার করি তাহলেও কিন্তু আমাদের পিএসএ লেভেল বেড়ে যেতে পারে। তো যাই হোক, আমরা প্রোস্টেট ইনলার্জের জন্য অপারেশন করে ফেললাম, এটা TURP বলেন লেজার বলেন, আমরা করে ফেললাম। করে ফেলার পরে আমরা হিস্টোপ্যাথোলজিতে পাঠিয়ে দিলাম, রিপোর্ট আসলো বিনাইন প্রোস্টেটিক হাইপোপ্লেসিয়া। এই বিনাইন প্রোস্টেটিক হাইপোপ্লেসিয়া এটা ক্যান্সার না, এটা ভালো অসুখ এবং ভালো হয়ে যায়। সুতরাং যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিকটস্থ ইউরোলজিস্টে চলে আসবেন। আর ঢাকা শহরের মধ্যে লালমেটিয়ায় সিটি হসপিটাল আছে, এখানে ইউরোলজিক্যাল সার্ভিসগুলো অ্যাভেলেবেল থাকে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।